হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ভলক্যানিজম বা অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করব। তো এই ভলক্যানিজম এবং আগ্নেয়গিরি, অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি এই দুটোই কিন্তু পৃথিবীর গঠন বা অস্থির পৃথিবীর বা তোমার স্থির পৃথিবী যে নয় তার একটা নিদর্শন। তো এই অগ্নুদ্গম সম্পর্কে আমি তোমাদের এই চ্যাপ্টারে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই বুঝতে পারবে। তাহলে দেখো, অগ্নুদ্গম সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে কিন্তু এটা জানতে হবে যে এই অগ্নুদ্গম পৃথিবীতে সৃষ্টি হলো কীভাবে। ঠিক আছে, এটা একটা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং আমরা যদি ধরো ভূপৃষ্ঠের সৃষ্টির যে প্রক্রিয়াগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, এই অন্তর্জাত প্রক্রিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া, একটা হচ্ছে কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া, যাকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা অগ্নুদ্গম এবং ভূমিকম্প। আর বহির্জাত প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এছাড়া আরও যা যা আছে। তো দেখো এইখানে এই যে তোমার কম সময়ে যে আকস্মিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের যে পরিবর্তন, তাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অগ্নুদ্গম এবং ভূমিকম্প। তো আমরা এই অগ্নুদ্গম সম্পর্কে কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো এই অগ্নুদ্গম সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে এই ধারণাটা ক্লিয়ার করতে হবে যে অগ্নুদ্গম জিনিসটা কী। তাহলে অগ্নুদ্গম দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগ অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবং পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমাদের যখন পড়া হয় বা পড়ানো হয় তখন দেখেছি যে পৃথিবীর অভ্যন্তরভাগ কিন্তু অত্যন্ত উত্তপ্ত এবং কঠিন উপাদান, তরল উপাদান, এই সমস্ত উপাদানে কিন্তু গঠিত, যেগুলো ভূকম্প তরঙ্গের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এবার দেখো, গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ারে 2000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গুরুমণ্ডল কোনটা গো? আমাদের ভূপৃষ্ঠের নিচে যে ভূপৃষ্ঠ বা ক্রাস্টের নিচে যে অংশটা আছে, এই দেখো এই অংশটা হচ্ছে গুরুমণ্ডল। এই দেখো এইখানে উপরের অংশটা হচ্ছে তোমার ক্রাস্ট বা শিলামণ্ডল। এই শিলামণ্ডলটা শিয়াল এবং সীমা দ্বারা গঠিত, এবং শিলামণ্ডলের নিচে যে অংশটা আছে, অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশ এবং শিলামণ্ডলের নিচের অংশ, এই যে এই জায়গাটা আছে, এটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক আছে, যেটা তোমার ওই 700 কিলোমিটার তার থিকনেস, এবং মোহরভূষিক বিযুক্তি এবং রেপটি বিযুক্তির মাঝে এই স্তরটা হচ্ছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার। এই স্তরটা কি বলতো? এই স্তরটা অনেকটা সান্দ্র প্রকৃতির। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে অ্যাস্থেনোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2000 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কোনো বস্তু সান্দ্র অবস্থায় থাকে না, কি হয়? গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তাহলে এটা সান্দ্র অবস্থায় কেন আছে গো? তার কারণ হচ্ছে যে এ স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু ওপরের স্তরের প্রবল চাপে, তাহলে ওই স্তরটাতে যেহেতু তোমার উপরের স্তরের প্রবল চাপ রয়েছে, প্রায় 100 কিলোমিটার উপরের যে স্তর, সেই স্তরটা কিন্তু ওইখানে প্রচণ্ড চাপ দিচ্ছে, এবং চাপের সঙ্গে গলনাঙ্কের সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে গলনাঙ্ক কিন্তু বেড়ে যায়, অর্থাৎ সমানুপাতিক হারে। তাহলে চাপের সঙ্গে গলনাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যাবে, গলনের অঙ্ক, অর্থাৎ কোনো একটা বস্তু গলে যাওয়ার জন্য যে তাপমাত্রা দরকার সেটাও কিন্তু বেড়ে যাবে যদি চাপটা বাড়ে। তাহলে কি হচ্ছে, এটা যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার গভীরে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, তাই কি হচ্ছে, উপর স্তরের চাপে কিন্তু এর গলনাঙ্কটাও বেড়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, এই 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিন্তু এই শিলাটা কিন্তু সান্দ্র অবস্থায় থাকছে। ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। তাহলে এটা আংশিক গলে গিয়ে তোমার প্লাস্টিকের মতো প্রবাহিত হচ্ছে। কোনো অংশের শিলার চাপ কমে গেলে, হয়তো এখানে যে তোমার যে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটা রয়েছে, এখানে কোনো একটা স্তরের যদি চাপটা যদি কমে যায়, এটা কেন কমবে? ধরো পাত মুভমেন্ট বা ধরো কোথাও অগ্নুদ্গম হয়, তাহলে সেই জায়গায় যখনই চাপটা কমে যাবে, সুনামি হোক বা যাই হোক, চাপটা যখন কমে যাবে তখন কি হয়, ওই স্তরের শিলাটা কিন্তু সম্পূর্ণরূপে গলে যাচ্ছে, অর্থাৎ সান্দ্র অবস্থা থেকে সেটা কিন্তু পুরোপুরি গলিত অবস্থায় চলে আসছে। যেই গলিত অবস্থায় চলে আসছে তখন কি হচ্ছে গো, ওই গলিত ম্যাগমার ঘনত্ব কিন্তু কমে যায়। তাহলে যখনই গলে যাচ্ছে তার ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে, এবং আশেপাশের অর্ধগলিত শিলা, মানে যেগুলো সান্দ্র অবস্থায় আছে, তুলনায় হালকা বলে উপরের দিকে উঠতে শুরু করে। তাহলে যখনই সেটা সান্দ্র প্রকৃতির অবস্থা থেকে যখন সেটা তোমার গলিত অবস্থায় চলে এলো, তখন কি হলো, সেটা উপরের দিকে উঠতে শুরু করলো। যত উপরে উঠে চাপ এবং গলনাঙ্ক দুটোই কিন্তু কমে যায়। তাহলে যখনই উপরের দিকে উঠছে তখনই কী হচ্ছে, চাপটা কমে যাচ্ছে, এবং চাপটা কমার সঙ্গে সঙ্গে কিন্তু গলনাঙ্কটাও কমে যাচ্ছে। কিন্তু দেখো তাপমাত্রাটা কিন্তু সেই তখন 2000 ডিগ্রি সেলসিয়াসে থেকে যাচ্ছে। তাহলে কি হবে গো, এর অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ তরল যেটা আছে সেটা গ্যাসীয় হয়ে যাবে, আর যেটা তোমার সান্দ্র আছে সেটা অত্যধিক তরল হয়ে যাবে, তাই তো? তাহলে ম্যাগমার জলীয় বা তরল অংশ গ্যাস এবং জলীয় বাষ্প রূপে রূপান্তরিত হয়। এই বাষ্প গ্যাস মিশ্রিত ম্যাগমা
প্রবল চাপে ভূপৃষ্ঠের দুর্বল ফাটল দিয়ে উৎক্ষিপ্ত হয়। তাহলে যখন এটা তোমার ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন কি এই যে তোমার অত্যধিক তাপমাত্রা যুক্ত যে তোমার ম্যাগমাটা সেটা কিন্তু অত্যধিক বেগে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে, যেটাকে আমরা অগ্নুদ্গম বলছি, যা অগ্নুদ্গম নামে পরিচিত। এই অগ্নুদ্গম বা অগ্নুৎপাতের উৎস হলো আগ্নেয়গিরি। তাহলে প্রথমে অগ্নুদ্গম হয়, অগ্নুদ্গমের ফলে ওই আগ্নেয় পদার্থগুলো জমে লাভা আকারে জমে কিন্তু আগ্নেয়গিরির সৃষ্টি করে, ঠিক আছে। তারপরে যখন আবার অগ্নুদ্গম হয় তখন এই আগ্নেয়গিরিগুলোই কিন্তু ওই অগ্নুদ্গমের উৎস হিসাবে কাজ করে, বুঝতে পেরেছো। তাহলে পৃথিবীর সৃষ্টির আদি লগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে মেঘ এবং বৃষ্টির দীর্ঘ চক্রাকার আবর্তনের মাধ্যমে পৃথিবী শীতল হয়ে সাগর এবং মহাসাগরের সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবী প্রথমে জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল এবং সেই জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে কি হলো, তার যে জলীয় অংশ বা তরল অংশগুলো আছে অত্যধিক তাপমাত্রার জন্য সেগুলো বাষ্পীভূত হয়ে গেল, বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করলো এবং সেই মেঘ থেকে যখন বৃষ্টিপাত হলো তখন সেই বৃষ্টির জল প্রথমে কিন্তু ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছাতো না, বুঝতে পেরেছো তো। তার কারণ কি, অত্যধিক তাপ, সেটা বাষ্পীভূত হয়ে আবার মেঘের সৃষ্টি করত এবং এইভাবে যখন প্রায় 200 বছর ধরে এই চক্রাকার পদ্ধতি চলার মাধ্যমে যখন পৃথিবী শীতল হয়ে গেল তখন কি হলো, তখন ওই জলভাগটা কিন্তু তোমার সমুদ্রে গিয়ে জমা হলো এবং উঁচু ভাগটা স্থলভাগ হিসাবে আত্মপ্রকাশ করলো। এবং তারপরেও এই যে তোমার আগ্নেয়গিরি, এবার ধরো আগ্নেয়গিরিটা তো ভূপৃষ্ঠের উপরের অংশ নয়, সেটা কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার, মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার নিচের যে স্তর সেটাকে বলছে অ্যাস্থেনোস্ফিয়ার। এবং সেখান থেকে ম্যাগমা কিন্তু প্রবাহিত হয়ে উপরের দিকে যখন আসছে তখন তার সঙ্গে যে জলীয় অংশগুলো আসছে সেগুলো কিন্তু সাগর এবং মহাসাগরের জলকে সমৃদ্ধ করছে। এটাই বলছে তোমার অগ্নুদ্গমের মুদ্রা কথা। এবার আমাদেরকে দেখো যে জিনিস প্রশ্নের উত্তরগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে যে অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত কাকে বলে। তাহলে দেখো অগ্নুদ্গম মানে হচ্ছে মানে আগুনের উদ্গম, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে যে আগ্নেয় পদার্থটা বাইরে বেরিয়ে আসছে সেই জিনিসটাকে বলছে তোমার অগ্নুদ্গম। আর আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি কি, এই অগ্নুদ্গমজাত পদার্থ যখন জমা হয়ে তোমার পর্বতের সৃষ্টি করছে তখন সেটাকে বলছি আমরা আগ্নেয় পর্বত, বা এর অপর নাম হচ্ছে তোমার সঞ্চয়জাত পর্বত, বুঝতে পেরেছো। তাহলে অগ্নুদ্গম কোনটাকে বলছে, বলছে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা বিভিন্ন প্রকার গ্যাস জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে শান্তভাবে বা বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে আসার পদ্ধতিকে অগ্নুদ্গম বলে। তাহলে শান্তভাবে কখন বেরিয়ে আসবে গো, যখন অনেক বড় ফাঁক থাকবে তখন কিন্তু বিস্ফোরণ হয় না, আর ছোট ফাঁক হলে তখন কি হয়, বিস্ফোরণ হয়। তার জন্য কি বলছে, ওই যে তোমার বিদার অগ্নুদ্গম যেটা অনেক বড় গর্ত দিয়ে বেরিয়ে আসে তখন তোমার শান্তভাবে বেরিয়ে আসে, আর যখন ছোট গর্ত থাকে তখন এই বিস্ফোরণটা ঘটায়, বুঝতে পেরেছো। যার জন্য এখানে বলেছে শান্তভাবে বা বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে আসার পদ্ধতিকে অগ্নুদ্গম বলে। আর আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত কোনটাকে বলছে, বলছে অগ্নুৎপাতের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে সঞ্চিত হয়। বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বত সঞ্চিত হতে হতে শঙ্কু আকৃতির যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলা হয়। যেমন ভারতের ব্যারেন হচ্ছে একটা আগ্নেয় পর্বতের উদাহরণ, ঠিক আছে। তাহলে এই হলো তোমার আগ্নেয়গিরি এবং অগ্নুদ্গম। এরপর দেখো অগ্নুদ্গম কিভাবে হয়। তাহলে দেখো অগ্নুদ্গম যেটা হলো এটা কীভাবে হয়, অর্থাৎ প্রথমে যেটা বোঝালাম সেই জিনিসটাই তোমাদেরকে লিখতে হবে যে অগ্নুদ্গমটা কীভাবে হচ্ছে। তাহলে দেখো কী বলছে, বলছে পৃথিবীর ভেতরে প্রায় 100 থেকে 350 কিলোমিটার গভীরে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে। তাহলে আমি কিন্তু তখন 100 কিলোমিটার বলেছিলাম, কিন্তু স্থান বিশেষে এটা কিন্তু 350 কিলোমিটার পর্যন্ত গভীর, বুঝতে পারছো। অর্থাৎ যদি ধরো আমরা পর্বতের একেবারে উপরের অংশ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 350 কিলোমিটার হবে, আবার যদি সমুদ্র থেকে চিন্তা করি তাহলে এটা 100 কিলোমিটার হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে গভীরে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর, এই অংশে পদার্থের প্রবল চাপ এবং তাপে ভূ অভ্যন্তরীণ শিলা খনিজ জাতীয় পদার্থ তরল ও সান্দ্র অবস্থায় থাকে। কোনো কারণে অভ্যন্তরীণ চাপ কমে গেলে শিলা আংশিক গলে পিচ্ছিল প্লাস্টিকের মতো ম্যাগমার প্রবাহ শুরু হয়। চাপের হ্রাস বৃদ্ধি, ভূ আন্দোলন প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের নানা দুর্বল স্থান বা ফাটল সৃষ্টি হয়। তখন ওই ফাটল পথে ম্যাগমা প্রবাহিত হতে থাকে। ম্যাগমার ঘনত্ব কম এবং আশেপাশের অর্ধগলিত শিলার চেয়ে ম্যাগমা হালকা, তাই ফাটল বেয়ে উপরে উঠতে শুরু করে। ম্যাগমা যতই উপরে ওঠে ততই তাপ, চাপ এবং গলনাঙ্ক কমতে থাকে। ম্যাগমার জলীয় অংশ গ্যাস এবং বাষ্পে পরিণত হয়। এই গ্যাস বাষ্প মিশ্রিত ম্যাগমা লাভা স্রোত রূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, একে অগ্নুদ্গম বলা হয়। অগ্নুদ্গম দুভাবে হতে পারে, কখনো বিস্ফোরণ সহ সশব্দে আগে থেকে জমে থাকা কঠিন পদার্থের উৎক্ষেপণ, আবার কখনো লাভা স্রোত রূপে নিঃশব্দে নির্গমন হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার অগ্নুদ্গমের তোমার পদ্ধতি, অর্থাৎ সশব্দেও হয় নিঃশব্দেও হয়।
এবারে দেখো প্রশ্ন যেটা আছে যে অগ্নুদ্গমকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে কেন। তাহলে দেখো অগ্নুদ্গম যেটা আছে এটাকে ভূগাঠনিক প্রক্রিয়া কেন বলছে গো, তার কারণ এর মাধ্যমে তোমার কি হচ্ছে, ভূমির রূপ গঠন হচ্ছে বা ভূমি গঠন হচ্ছে, যার জন্য এটাকে তোমার ভূগঠন প্রক্রিয়া বলছে। তাহলে দেখো কি বলছে, কেন বলো তো, বলছে অগ্নুদ্গমের ফলে ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বরাবর লাভা নিঃসৃত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে লাভা মালভূমি বা লাভা সমভূমি গঠন করে, তাই অগ্নুদ্গমকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়। এই যে লাভা মালভূমি বা লাভা সমভূমি গঠন করছে, যেটা ভূমি গঠন করছে, তার জন্য কিন্তু অগ্নুদ্গমকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে থাকে। ঠিক আছে, এরপরে যেটা আছে দেখো, বলছে বিদার অগ্নুদ্গম কাকে বলে। তাহলে বিদার অগ্নুদ্গম, দেখো অগ্নুদ্গম দু রকমের হয়, একটা নিঃশব্দে একটা সশব্দে। নিঃশব্দে যেটা হয় সেটা কিন্তু বিদার অগ্নুদ্গমের জন্য হয়ে থাকে, বুঝতে পারছো। তাহলে বিদার অগ্নুদ্গম কোনটাকে বলছে, বলছে ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বরাবর বিস্ফোরণ ছাড়া শান্তভাবে লাভা নিঃসৃত হয়ে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যায়, একে বিদার অগ্নুদ্গম বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বিদার অগ্নুদ্গম। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি, জ্বালামুখ ও ক্যালডেরাটা কি। তাহলে দেখো জ্বালামুখ এবং ক্যালডেরা দুটোই কিন্তু এই অগ্নুদ্গম, যে বিদার অগ্নুদ্গম যেটা জানলে, সেই বিদার অগ্নুদ্গমের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে জ্বালামুখ কোনটাকে বলছে, জ্বালামুখ বলছে আগ্নেয় ম্যাগমা ভূ অভ্যন্তর থেকে যে ছিদ্রপথের মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। আর ক্যালডেরা কি বলছে, প্রচণ্ড বিস্ফোরণে জ্বালামুখ ধসে যে বড় অগভীর অবনমিত গহ্বর তৈরি হয় তাকে ক্যালডেরা বলে। তাহলে জ্বালামুখটা যখন ক্যালডেরায় পরিণত হয় তখন কিন্তু আর বিস্ফোরণ হয় না, তখন কিন্তু অগ্নুদ্গমটা নিঃশব্দে হয়, বুঝতে পেরেছো। তখন সেটাকে, অর্থাৎ জ্বালামুখটা যদি তোমার ক্যালডেরায় পরিণত হয় তখন কিন্তু বিদার অগ্নুদ্গমের সৃষ্টি হয়। তারপর দেখো কি বলছে, জ্বালামুখটা কিন্তু গ্রীবা বা ফানেলের আকারে ভূপৃষ্ঠে উন্মুক্ত আগ্নেয়গিরির মুখ। আর ক্যালডেরাটা কি কড়াইয়ের মতো বিশাল আয়তন গভীর ভূভাগ। জ্বালামুখটা হচ্ছে গ্রিক ক্রিয়েটার বা কাপ বা বাউল বলা হয়। আর অন্যদিকে ক্যালডেরা কি আফ্রিকার উত্তর পশ্চিমে ক্যানারি দ্বীপের আগ্নেয়গিরি ক্যালডেরার নাম অনুসারে এই নামকরণ হয়েছে। জ্বালামুখের গড় ব্যাস 300 মিটার, ক্যালডেরার গড় ব্যাস 15 থেকে 25 কিলোমিটার এবং গভীরতা প্রায় 300 মিটার, বুঝতে পেরেছো, এতটাই তাহলে বিস্তৃত। জ্বালামুখ, এখানে অগ্নুৎপাত ঘটে জ্বালামুখে। অন্যদিকে তোমার ক্যালডেরায় কি হয়, ভূমিভাগে ধস নামে। জ্বালামুখের উচ্চতা ক্রমশ বাড়ে আর ক্যালডেরার উচ্চতা কিন্তু ক্রমশ কমতে থাকে, অর্থাৎ ধসতে ধসতে কিন্তু কমতে থাকে, বুঝতে পেরেছো। জ্বালামুখে জল জমে হ্রদ সৃষ্টি হতে পারে, যেমন টিটিকাকা এক প্রকার ক্রেটার হ্রদ। অন্যদিকে ক্যালডেরাতেও হ্রদ সৃষ্টি হয়, আবার অগ্নুদ্গম ঘটলে শঙ্কু পাহাড়ও সৃষ্টি হয়। জ্বালামুখের উদাহরণ হচ্ছে তোমার আলাস্কার মাউন্ট কাটমাই বিশ্বের বৃহত্তম জ্বালামুখ। অন্যদিকে ক্যালডেরা হচ্ছে সুমাত্রার টোবা বিশ্বের বৃহত্তম ক্যালডেরা হ্রদ। জাপানের কিউসু দ্বীপের আসোয়ান পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার জ্বালামুখ এবং ক্যালডেরার মধ্যে পার্থক্য। এরপরে দেখো যেটা আছে হটস্পট বা তপ্তবিন্দু বলতে কি বোঝো। তাহলে হটস্পট বা তপ্তবিন্দু কোনটা গো, যেখানে তোমার তাপমাত্রা বেশি হয়, যেখানে আগ্নেয়গিরির সৃষ্টি হয়, সেটাই হচ্ছে তোমার হটস্পট বা তপ্তবিন্দু। দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডল ও অ্যাস্থনোস্ফিয়ারের সীমানায় তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে তাপমাত্রা খুব বেশি হয়, একে বলে হটস্পট বা তপ্তবিন্দু। এই তপ্তবিন্দু অঞ্চলে ম্যাগমা ফোয়ারার মতো ঊর্ধ্বমুখী হয়ে ভূত্বকে উঠে আসে ও অগ্নুদ্গম ঘটায়। সাধারণত পাত সীমান্ত অঞ্চলের আশেপাশে ভূপৃষ্ঠে এরূপ তপ্তবিন্দু দেখা যায়। বৈশিষ্ট্য কি, তপ্তবিন্দুর ওপর আগ্নেয়গিরির অবস্থান, যেমন হাওয়াই দ্বীপের মৌনালয়ে। আর 2 নম্বর কি, এই তপ্তবিন্দুগুলোর অবস্থান গুরুমণ্ডলে নির্দিষ্ট, পাতের চলনে এদের অবস্থানের পরিবর্তন হয় না। পৃথিবীতে প্রায় 21টি তপ্তবিন্দু আছে। 4 নম্বর কি, এর প্রভাবে মহাসমুদ্রে বহু আগ্নেয়দ্বীপ সৃষ্টি হয়। প্রভাব কি, তপ্তবিন্দু থেকে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমা নির্গত হয়, একে প্লিউম বলা হয়। ফলে ভূত্বক ভেদ করে সৃষ্টি হয় আগ্নেয়গিরি। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রকারকে প্লিউম বলা হয়। ঊর্ধ্বমুখী প্রবাহকে, এখানে তোমার ভুল আছে, এটা হবে মধ্যমুখী প্রবাহকে। আর ছবি দেখো, এই ছবিটা তোমরা দিতে পারো, অর্থাৎ এইটা হচ্ছে তোমার হটস্পট, অর্থাৎ যেখানে আগ্নেয়গিরি সৃষ্টি হচ্ছে তার উপরের অংশটা হচ্ছে হটস্পট। ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার, এইখানটা হচ্ছে হটস্পট, লিথোস্ফিয়ার এখানে হচ্ছে তোমার হটস্পট এবং এই জায়গাতে হচ্ছে তোমার হটস্পট। এই ছবিটা তোমরা দিতে পারো। তাহলে এরপরে দেখো যে প্রশ্নটা আছে, হটস্পটটা হলো, এবার বলছে নুয়ে আর্দেন্তিটা কি। দেখো নুয়ে আর্দেন্তি তোমার একটা বিশেষ ধরনের আগ্নেয়গিরি। বলছে কোনো কোনো অগ্নুদ্গমে অতি উজ্জ্বল গ্যাসের সঙ্গে মেঘের মতো জলকণা, ভস্ম, শিলাচূর্ণ জ্বলন্ত অবস্থায় প্রবল বেগে নির্গত হয়, একে নুয়ে আর্দেন্তি বলা হয়। তাহলে এই যে মেঘের মতো জলকণা, ভস্ম, শিলাচূর্ণ জ্বলন্ত অবস্থায় প্রবল বেগে নির্গত হচ্ছে, ওই জিনিসটাকেই বলছে তোমার নুয়ে আর্দেন্তি। ঠিক আছে, ঠিক যেমন আমাদের ওই আরেকটা যেন
আমাদের কি যেন পড়েছিলাম, প্লিউম যেটা ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলছে। এই প্লিউমটা যখন তোমার ওই মেঘের মতো বেরোয় তখন সেটাকে বলছে তোমার নুয়ে আর্দেন্তি। পরিষ্কার কথা হচ্ছে এইটাই, বুঝতে পারছো? তাহলে প্লিউমটা যখন মেঘের মতো শিলাচূর্ণ জ্বলন্ত অবস্থায় প্রবলকে বেরিয়ে যাচ্ছে তখন সেটাকে নুয়ে আর্দেন্তি বলছে। 1902 খ্রিস্টাব্দে মাউন্ট মিলি থেকে একরকম নুয়ে আর্দেন্তি প্রবাহ সৃষ্টি হয়ে সেন্ট পিয়ারি শহরকে ঢেকে ফেলে এবং প্রায় 30,000 মানুষ মারা যান। তাহলে এই হচ্ছে তোমার নুয়ে আর্দেন্তি। এরপর দেখো হচ্ছে পাঁচ সীমানায় অগ্নুদ্গম হয় কেন। তাহলে দেখো পাঁচ সীমানায় অগ্নুদ্গম কেন হয়, তার কারণ পাঁচ সীমানা বরাবর পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমার উদ্গম হয়, যার জন্য এটা হয়ে থাকে। দেখো কি বলছে, আমরা জানি পাত সঞ্চরণের ফলে অগ্নুদ্গম হয়ে থাকে তিন ধরনের পাত সীমানাতেই, যেমন অভিসারী পাত সীমানা। অভিসারী মানে কি, যখন পরস্পর থেকে দূরে সরে যায়। তাহলে এই পাত সীমানায় পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরির সৃষ্টি হয়, যেহেতু তোমার দূরে সরে যাচ্ছে। তারপর দেখো অপসারী পাত সীমানা, মানে যখন মুখোমুখি আসছে, এখানেও হচ্ছে যে এক্ষেত্রে দুটি পাত অতি ধীর গতিতে পরস্পর থেকে দূরে সরে যায়, অপসারী পাত সীমান্ত, এবং মধ্যবর্তী ফাটল দিয়ে উত্তপ্ত ম্যাগমা বেরিয়ে এসে অগ্নুদ্গমের সৃষ্টি করে। তাহলে এটা হলো অপসরণ। অপসরণ মানে কি, পরস্পর থেকে দূরে সরে যাওয়া। আর অভিসারী মানে পরস্পরের কাছে আসা, বুঝতে পেরেছো? এরপর কি নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানা বলছে এক্ষেত্রে দুটি পাতের পাশাপাশি চলন হয় এবং তার ফলে যে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় তার মধ্য দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে অগ্নুদ্গম ঘটায়। সুতরাং বলা যায় অগ্নুদ্গমের সঙ্গে পাত সীমানার সম্পর্ক বর্তমান বা গভীর সম্পর্ক বর্তমান, ঠিক আছে? তাহলে দেখো সবই পাত সীমান্ত, সেটা অভিসারী হোক, প্রতিসারী হোক বা নিরপেক্ষ হোক, তিনটাতেই কিন্তু তোমার অগ্নুদ্গম হয়ে থাকে। এরপর দেখো পাত সীমানা হলো। এরপর দেখো বিভিন্ন প্রকার অগ্নুদ্গমের বিবরণ দাও। দেখো অগ্নুদ্গম যেটা হয়, অর্থাৎ যখন বাইরের দিকে বেরিয়ে আসে সেটাকে তো অগ্নুদ্গম বলা হয়। এবার তার আকৃতি, তার বিস্ফোরণ ক্ষমতা, বিভিন্ন কারণে এগুলোকে বিভিন্ন নামে ভাগ করা হয়। দেখো বিভিন্ন প্রকার অগ্নুদ্গমের বিবরণ হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন প্রকার আগ্নেয়গিরি আছে, বিভিন্ন আগ্নেয়গিরি থেকে বিভিন্ন ধরনের অগ্নুদ্গমের সৃষ্টি হয়। অগ্নুদ্গমের ধরন অনুসারে অগ্নুদ্গমগুলোর বিভিন্ন রকম নামকরণ হয়েছে। প্রকৃতি এবং তীব্রতা অনুসারে অগ্নুদ্গমকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত, একটা হচ্ছে ফিসার অগ্নুৎপাত, ঠিক আছে? এ দেখতে পাচ্ছ কেন্দ্রীয় এবং ফিসার। এবার কেন্দ্রীয় কোটাকে বলছে ভূগর্ভের ম্যাগমা প্রকোষ্ঠ থেকে আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ এবং একাধিক গৌণ জ্বালামুখ দিয়ে নির্গত হয়, তাকে কেন্দ্রীয় অগ্নুদ্গম বলা হয়। বৈশিষ্ট্য, কেন্দ্রীয় অগ্নুদ্গমের ক্ষেত্রে ম্যাগমা প্রকোষ্ঠের সঙ্গে জ্বালামুখ নলের মতো পথ দ্বারা সংযুক্ত থাকে এবং লাভা নির্গত হওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। লাভার রাসায়নিক গঠন, গ্যাসের পরিমাণ ও আগ্নেয়গিরির কাঠামোর উপর ভিত্তি করে কেন্দ্রীয় শ্রেণীর অগ্নুদ্গমকে 6টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাওয়াই শ্রেণী, বলছে এই প্রকার অগ্নুদ্গম প্রশান্ত মহাসাগরের তলদেশে সংঘটিত হয়। হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলিতে এরূপ অগ্নুদ্গম বেশি দেখা যায় বলে একে হাওয়াই শ্রেণী বলা হয়। এই অগ্নুদ্গমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, এই অগ্নুৎপাতে কোনো বিস্ফোরণ ঘটে না, ধীরে ধীরে লাভা নির্গত হয়। 2 হচ্ছে ক্ষারকীয় লাভা নির্গত হয়। 3 হচ্ছে উষ্ণ তরল লাভা নির্গত হয়। 4 হচ্ছে লাভা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। 5 হচ্ছে লাভা অধিক তরল বলে প্রবল বাতাসে সুতোর ন্যায় উঠতে থাকে। এই হাওয়াই দ্বীপের দেবতা পিলির নাম অনুসারে সুতোর মতো লাভাকে পিলির কেস বলা হয়। 6 হচ্ছে উদাহরণ, হাওয়াই দ্বীপের মৌনালয়ে এই ধরনের আগ্নেয়গিরি, এটি পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি। 1774 খ্রিস্টাব্দে প্রশান্ত মহাসাগরের উত্তরে এই হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করে। এবার দেখো স্টর্মলি শ্রেণী। তাহলে হাওয়াই শ্রেণী হলো, এবারে স্টর্মলি শ্রেণী। স্টর্মলি শ্রেণী কোনটাকে বলছে ভূমধ্যসাগরের তোমার লিপারি দ্বীপের স্টর্মলি আগ্নেয়গিরির অগ্নুদ্গমের মতো বলে এর এক স্টর্মলীয় শ্রেণী বলা হয়, একে স্টর্মলি শ্রেণী বলা হয়। স্টর্মলির নির্গত জ্বলন্ত গ্যাস বহু দূর থেকে দেখা যায় বলে স্টর্মলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে। দেখো এখান থেকে একটা প্রশ্ন আসে, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ কাকে বলে? তখন বলতে হবে যে ভূমধ্যসাগরের এই যে স্টর্মলি শ্রেণীর আগ্নেয়গিরি আছে তাকেই তোমার ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। এই অগ্নুৎপাতের প্রধান বৈশিষ্ট্য কি? ক্ষারকীয় লাভা নির্গত হয়। 2 হচ্ছে উষ্ণ তরল লাভা নির্গত হয়, যার তাপমাত্রা 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস। অগ্নুৎপাতের সময় মাঝারি ধরনের বিস্ফোরণ হয়। 8 হচ্ছে অগ্নুৎপাত কিছুদিন পর পর হয়, কখনো কখনো 10 থেকে 15 মিনিট অন্তর ঘটে থাকে। লাভা কম তরল বলে ওপরে উঠে শীতল এবং কঠিন হয়ে প্রস্তরখণ্ডের মতো নিচে পড়ে। 6 হচ্ছে প্রচুর গ্যাস এবং বাষ্প নির্গত হয়। নেক্সট হচ্ছে তোমার ভলক্যানো শ্রেণী। ভলক্যানো শ্রেণী হচ্ছে ভূমধ্যসাগরের অবস্থিত লিপারি দ্বীপের ভলক্যানো আগ্নেয়গিরির নাম অনুসারে এরকম নানা রকম হয়েছে। এই অগ্নুদ্গমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, সান্দ্র লাভা নির্গত হয়। 2 হচ্ছে দীর্ঘ ব্যবধানে অগ্নুদ্গম ঘটে। 3 হচ্ছে দুটি অগ্নুদ্গমের মধ্যবর্তী সময়ে লাভা জমে এই
অগ্নুৎপাতের সময় প্রচুর প্রস্তরখণ্ড উত্থিত হয়। 4 হচ্ছে অগ্নুদ্গমের সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং ভস্ম বেরিয়ে আসে। 5 হচ্ছে নির্গত গ্যাস উপরে উঠে প্রসারিত হয়। এবার দেখো 4 নম্বর হচ্ছে ভিসুভিয়াস শ্রেণী। ভিসুভিয়াস বলছে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে এরূপ অগ্নুদ্গম ঘটে থাকে, তাই এর নাম এরূপ। ভিসুভিয়াস অগ্নুদ্গমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সান্দ্র লাভা নির্গত হয়। 2 হচ্ছে লাভার তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। 3 হচ্ছে অগ্নুৎপাতের সময় প্রচণ্ড বিস্ফোরণ হয়। 4 হচ্ছে কয়েক দশক অন্তর অগ্নুৎপাত ঘটে। 5 হচ্ছে নির্গত গ্যাস ফুলকপির মতো আকৃতি ধারণ করে। এরপর দেখো তারপরে ঘয়ের পরে হচ্ছে পিলীয় শ্রেণী। পিলীয় শ্রেণী আগ্নেয়গিরি কোনটা বলছে পিলি আগ্নেয়গিরি আছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মার্টিনিক দ্বীপে। এই দ্বীপের মাউন্ট পিলি নামক আগ্নেয়গিরির নাম অনুসারে অগ্নুদ্গমের নাম এরূপ হয়েছে। এর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর গ্যাসযুক্ত সান্দ্র লাভা নির্গত হয়। 2 নম্বর হচ্ছে সান্দ্র লাভা জ্বালামুখে জমে গিয়ে জ্বালামুখ বন্ধ করে দেয়, তাই গ্যাস নিচ থেকে প্রচণ্ড চাপ দেয় বলে আগ্নেয়গিরির গায়ে অসংখ্য ফাটল ধরে। 3 হচ্ছে নিঃসৃত গ্যাস উষ্ণ জলীয় বাষ্প ও জ্বলন্ত শিলাচূর্ণ মিলেমিশে এক প্রকার পদার্থ তৈরি করে, একে নুয়ে আর্দেন্তি বলে। এটি আগ্নেয়গিরির ঢাল বরাবর নেমে এসে সব ধ্বংস করে দেয়। এরপর দেখো প্লিনীয় শ্রেণী। প্লিনি নামক এক ব্যক্তির নাম অনুসারে এই অগ্নুদ্গমের নামকরণ হয়েছে। এই অগ্নুৎপাতের প্রধান বৈশিষ্ট্য কি প্রচণ্ড বিস্ফোরণ সহ অগ্নুদ্গম ঘটে, ভস্মের পরিমাণ কম, জ্বালামুখ থেকে গ্যাস বহু উঁচুতে উঠে যায়। ঠিক আছে, তাহলে এইগুলো গেল তোমার ওই কেন্দ্রীয় অগ্নুদ্গম। ঠিক আছে, যেটা তোমার জ্বালামুখের মাধ্যমে হয়। আর ক্যালডেরার মাধ্যমে যেটা হয়, আমি তোমাদের কিছুক্ষণ আগে জ্বালামুখ আর ক্যালডেরার পার্থক্য বোঝালাম। তাহলে জ্বালামুখের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় অগ্নুদ্গম, আর ক্যালডেরার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিসার অগ্নুদ্গম। ফিসার অগ্নুদ্গম কোনটাকে বলছে অনেক এলাকা নিয়ে কয়েকশো কিলোমিটার লম্বা ফাটল দিয়ে যে অগ্নুদ্গম ঘটে তাকে ফিসার শ্রেণীর অগ্নুদ্গম বলে। এর বৈশিষ্ট্য এই অগ্নুদ্গমের ফলে বিস্তীর্ণ এলাকা লাভা দ্বারা ঢাকা পড়ে। এই লাভা শীতল এবং কঠিন হয়ে লাভা মালভূমি এবং লাভা সমভূমি গঠন করে। উদাহরণ হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি। এবার দেখো এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। প্রথমে দেখো এই যে আমাদের কেন্দ্রীয় অগ্নুৎপাতের হাওয়াই শ্রেণী। এই দেখো এখানে 1 নাম্বার এটা হচ্ছে হাওয়াই শ্রেণী। 2 নাম্বার হচ্ছে তোমার স্টর্মলি শ্রেণী। এই দেখো এখানে তোমার 2 নাম্বার স্টর্মলি শ্রেণী। 3 নাম্বার হচ্ছে ভলক্যানো শ্রেণী, প্রত্যেকটারই দেখো ছবি দেওয়া আছে। 4 নাম্বার হচ্ছে তোমার ভিসুভিয়াস শ্রেণী। তোমার এই দেখো আইল্যান্ডের আগ্নেয়গিরি ভিসুভিয়াস শ্রেণী। পিলি ধরনের পিলীয় শ্রেণী, এটা হচ্ছে তোমার 4 নাম্বার পিলীয় শ্রেণী। তারপর দেখো প্লিনীয় শ্রেণী, এটা 6 নাম্বার প্লিনীয় শ্রেণী। এবং সবশেষে দেখো এই আইসল্যান্ড ধরনের আগ্নেয়গিরি, এটা তোমার কি ওই 2 নাম্বার ফিসার অগ্নুদ্গমের যেটা তার উদাহরণটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এইটা তোমরা এখানে স্ক্রিনশট করে নিতে পারো এবং তোমরা এই ছবিগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এই হচ্ছে অগ্নুদ্গমের বিভিন্ন রকমের ভাগ। এরপর দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে লাভা মালভূমি কাকে বলে, লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য কী। তাহলে লাভা মালভূমি আমরা এই কিছুক্ষণ আগেই পড়লাম, ফিসার অগ্নুৎপাতের ফলে তোমার লাভা মালভূমি সৃষ্টি হচ্ছে, বা ওই তোমার ক্যালডেরা থেকে যে অগ্নুদ্গমটা হচ্ছে কোনো রকম বিস্ফোরণ ছাড়াই সেখানে কিন্তু তোমার লাভা মালভূমির সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো লাভা মালভূমি কোনটাকে বলছে ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বা বিদার বরাবর যদি বিস্ফোরণ ব্যতীত শান্তভাবে লাভা নির্গত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে যে মালভূমি গঠন করে তাকে লাভা মালভূমি বলে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি। তাহলে এই হলো তোমার লাভা মালভূমি। দেখো ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য কী। তাহলে দেখো ম্যাগমা এবং লাভা, ম্যাগমা থাকছে তোমার যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকছে সেটাকে বলছে ম্যাগমা, আর যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে চলে আসছে তখন সেটাকে বলছে লাভা। ম্যাগমার তাপমাত্রা বেশি, লাভার তাপমাত্রা অপেক্ষাকৃত কম। তাহলে দেখো কী বলছে ভূগর্ভের অর্ধগলিত উত্তপ্ত শিলা খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে। অন্যদিকে ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে লাভা বলে। ম্যাগমা হালকা, ঘনত্ব প্রায় 2.18 থেকে 2.80 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। অন্যদিকে লাভা ম্যাগমার চেয়ে ভারী, ঘনত্ব 2.4 থেকে 3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ম্যাগমা ভূ অভ্যন্তরের গুরুমণ্ডলের সৃষ্টি হয়, তাই অতিরিক্ত উষ্ণ হয় প্রায় 600 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে লাভা ভূপৃষ্ঠের শীতলতার সংস্পর্শে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। ম্যাগমা 4 প্রকারের, যেমন তোমার পিকরাইট, বেসল্ট ম্যাগমা, বায়োটাইট ম্যাগমা, অ্যান্ডেসাইট ম্যাগমা। অন্যদিকে লাভা প্রকৃতি অনুসারে 4 প্রকার: আম্লিক লাভা, মধ্যবর্তী লাভা, ক্ষারকীয় লাভা এবং অতি ক্ষারকীয় লাভা। এবার দেখো ম্যাগমা সিলিকন, অক্সিজেন, CO2, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা জাতীয় খনিজের উপস্থিতি দেখা যায়। অন্যদিকে লাভা অলিভিন, ফেলসপার, কোয়ার্টজ, বায়োটাইট, অভ্র, হর্নব্লেন জাতীয় খনিজ দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে আ এবং পা হো
কি, ঠিক আছে। আ এবং পা হ হ এই দুটো হচ্ছে আগ্নেয়গিরির আঞ্চলিক নাম, বুঝতে পেরেছো? আঞ্চলিক নাম। আমরা যেমন ম্যাগমা বলছি, ওরা বলছে আঞ্চলিক নামে। দেখো কি বলছে, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে একরকম গাঢ় সান্দ্র লাভা নির্গত হয়। এই লাভা প্রচুর গ্যাস সমৃদ্ধ ও এর উপরিভাগ মসৃণ এবং পাকানো দড়ির মতো নকশাযুক্ত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম হচ্ছে আ। ঠিক আছে, এরপরে আমরা পড়ব পা হো হো। তাহলে পা হো হো কোনটা? ওটাও সেই হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম হচ্ছে পা হো হো। তাহলে দুটোই হচ্ছে তোমার ওই হাওয়াই দ্বীপের। এরপর দেখো যেটা আছে, বলছে আম্লিক এবং ক্ষারকীয় লাভা বলতে কি বোঝো? আমরা কিছুক্ষণ আগে আম্লিক এবং ক্ষারকীয় লাভা পড়লাম। এবার দেখো এই দুটো কাকে বলে সেটা আমরা জানবো। আম্লিক কোনটা? বলছে যে লাভায় সিলিকার পরিমাণ, দেখো সিলিকা মানে কি জানো তো? সহজ কথায় সিলিকা হচ্ছে বালি, বুঝতে পারছো? আমরা যে নদীর বালির কথা জানি সেই ওইটাকেই তোমার সাধারণ ভাষায় সিলিকা বলছে। যে লাভায় সিলিকার পরিমাণ বেশি, সান্দ্র এবং নির্গমনের পর বহু দূর পর্যন্ত প্রবাহিত হয় তাকে আম্লিক লাভা বলে। আম্লিক লাভা শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি সৃষ্টি করে। অন্যদিকে ক্ষারকীয় লাভা কোনটাকে বলছে? যে লাভায় সিলিকার পরিমাণ কম, ঠিক আছে, কম সান্দ্র এবং নির্গমনের পর ধীরে ধীরে জমাট বেঁধে তাকে ক্ষারকীয় লাভা বলে। এই লাভা সঞ্চিত হয়ে সিল্ড আগ্নেয়গিরি তৈরি করে। এরপর দেখো এই লাভা আম্লিক এবং ক্ষারকীয় লাভার মধ্যে আমাদের যে পার্থক্য আছে সেটা একটু জানতে হবে, যে দুটোর মধ্যে পার্থক্য কী। দেখো আম্লিক লাভাটা কিন্তু খুবই সান্দ্র প্রকৃতির লাভা, অন্যদিকে ক্ষারকীয় লাভাটা কিন্তু তরল প্রকৃতির লাভা। আম্লিক লাভায় 70 থেকে 80% সিলিকা থাকে, এছাড়াও অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। অন্যদিকে ক্ষারকীয় লাভায় তোমার 50%-এর কম সিলিকা, অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম, বেশি পরিমাণে লোহা এবং ম্যাগনেসিয়াম থাকে। আম্লিক লাভা তোমার ঘন সান্দ্র, এর রং হালকা হয়, এই লাভা কম ওজন বিশিষ্ট হয় এবং 650 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিস্ফোরণ ঘটে। অন্যদিকে ক্ষারকীয় লাভা তরল প্রকৃতির, এখানে গ্যাসের উপস্থিতি কম থাকে, এই লাভা ভারী হয় এবং এক্ষেত্রে বিস্ফোরণ ঘটে না, শান্ত হয়ে প্রায় 100 কিলোমিটার দূরত্বে ছড়িয়ে পড়ে। আম্লিক লাভা বেশি দূরে যেতে পারে না, ক্ষারকীয় লাভা বহু দূর যেতে পারে। ঠিক আছে, আম্লিক লাভা সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির আগ্নেয় পর্বত গঠিত হয়, যেমন মাউন্ট পিলি। অন্যদিকে ক্ষারকীয় লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি এবং লাভা সমভূমি গঠিত হয়, যেমন দাক্ষিণাত্য মালভূমি, মৌলানে। এই দেখো তার দুটো ছবি এখানে দেওয়া হয়েছে, একটা তোমার উঁচু হয়ে আছে, একটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এরপর এটা গেল তোমার আম্লিক লাভা এবং ক্ষারকীয় লাভা। এরপর দেখো যেটা আছে প্লিউম কাকে বলে? তাহলে প্লিউম হচ্ছে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহটা হচ্ছে প্লিউম, তাই তো? দেখো প্লিউম বলছে হটস্পট এর ওপর অবস্থিত আগ্নেয়গিরি ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। প্লিউম পথে ফোয়ারার মতো অগ্নুদ্গম হয়ে থাকে। তাহলে এই গেল তোমার প্লিউম। এরপর দেখো আগ্নেয়গিরি কত প্রকার ও কী কী এবং বিবরণ দাও। তাহলে দেখো এবারে আমরা আগ্নেয়গিরি সম্পর্কে জানবো, যে আগ্নেয়গিরি কত রকমের হয়ে থাকে। আগ্নেয়গিরিকে 3টে প্রধান ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি, তারপর আছে সুপ্ত আগ্নেয়গিরি বা ঘুমন্ত আগ্নেয়গিরি, তারপর মৃত আগ্নেয়গিরি। এই 3টে ভাগে ভাগ করা হয়। এবার সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলক্যানো কোনটাকে বলছে? যে আগ্নেয়গিরি থেকে এখনও অগ্নুৎপাত হয় তাকে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। সক্রিয় আগ্নেয়গিরি 2 প্রকারের, যথা অবিরাম এবং সবিরাম। অবিরাম মানে বিরাম নেই, আর সবিরাম মানে বিরামের সঙ্গে বর্তমান। অবিরাম মানে যেটা সব সময়ই হচ্ছে। ঠিক আছে, যে আগ্নেয়গিরি থেকে অবিরাম অগ্নুদ্গম ঘটে তাকে অবিরাম আগ্নেয়গিরি বলে, যেমন ইতালির ভেসুভিয়াস হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালয়ে। আর সবিরাম কোনটা? যে আগ্নেয়গিরি থেকে কিছুদিন অন্তর অগ্নুদ্গম ঘটে তাকে সবিরাম বলে, যেমন ইতালির সিসিলি দ্বীপের স্ট্রমলি। ঠিক আছে, এটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। তাহলে সক্রিয় আগ্নেয়গিরির ভাবটা হলো। এবারে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি কোনটাকে বলছে? তাহলে ঘুমন্ত মানে কি? সে মরে যায়নি, সে যে কোনো সময় উঠতে পারে, সেটাকেই বলছে সুপ্ত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্নুদ্গম না হলেও ভবিষ্যতে তোমার অগ্নুদ্গম ঘটতে পারে এমন সম্ভাবনা থাকলে সেই আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, ভেসুভিয়াস ইত্যাদি। এবার দেখো মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি বলছে অতীতে অগ্নুদ্গম হয়েছে কিন্তু ভবিষ্যতে আর অগ্নুদ্গমের কোনো সম্ভাবনা নেই এমন আগ্নেয়গিরিকে তোমার মৃত আগ্নেয়গিরি বলা হয়, যেমন মায়ানমারের পোপা হাওয়াই দ্বীপের মৌনাকিয়া। এই হচ্ছে তোমার মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এরপর দেখো যেটা আছে আগ্নেয়গিরির প্রকারগুলো আমরা তাহলে পড়লাম এবং বিবরণ দিলাম। এরপর দেখো একটি আদর্শ আগ্নেয়গিরি কী কী উপাদানে গঠিত। তাহলে দেখো আমাদের যেমন আদর্শ নদী থাকে যার 3টে গতি স্পষ্ট থাকে, ঠিক তেমনি একটা আদর্শ আগ্নেয়গিরির কিন্তু কতগুলো উপাদান থাকে। প্রথম উপাদানটা কি? বলছে ম্যাগমা গহ্বর বা প্রকোষ্ঠ, অর্থাৎ বলছে যে ভূগর্ভের যে স্থানে ম্যাগমা সঞ্চিত হয়। 2 নম্বর হচ্ছে আগ্নেয়গ্রীবা মানে ঘাড়,
বা তোমার নলের মতো যে অংশটা, বলছে যে পথে ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত হয় অর্থাৎ ম্যাগমা গহ্বর বা ম্যাগমা চেম্বার এবং জ্বালামুখের সংযোগকারী নলাকার ফানেল আকারের পথ। 3 নাম্বার কি জ্বালামুখ, বলছে আগ্নেয়গিরির যে ছিদ্র পথ দিয়ে ভূপৃষ্ঠে অগ্নুৎপাত ঘটায় অর্থাৎ ভূপৃষ্ঠে আগ্নেয়গিরির উন্মুক্ত নির্গমন পথ। জ্বালামুখ দু প্রকার, কেন্দ্রীয় বা প্রধান জ্বালামুখ এবং গৌণ জ্বালামুখ। আর সবশেষে আছে তোমার ক্যালডেরা, বলছে জ্বালামুখ ভূকম্পে বা বড় সড়ো ধসে বসে গেলে যে বিশালাকার আয়তন অগভীর অংশ তৈরি হয় তাকে ক্যালডেরা বলা হয়। তাহলে এই 4টে হচ্ছে একটা আদর্শ আগ্নেয়গিরির উপাদান, বুঝতে পেরেছ। এরপরে দেখো যেটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে। তাহলে এখানে মেঘলা মানে কি জানো তো, মেঘলা মানে হচ্ছে মালা, ঠিক আছে, আমরা যেমন গলাতে মালা পরি ঠিক তেমনি মেঘলা কথাটিকে বলা হয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় মানে কি, প্রশান্ত মহাসাগরের চারিদিক বরাবর, যেমন ধরো এই দেখো এখানে আমি তোমাদের একটা ম্যাপ দেখাই, এই দেখো এই ম্যাপটা পৃথিবীর ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো এইখানে প্রশান্ত মহাসাগর আছে, কিন্তু আমরা সাধারণত দেখো এই ম্যাপটা বেশি ব্যবহার করে থাকি, এই ম্যাপটা বেশি ব্যবহার করে থাকি, এই ম্যাপটা বেশি ব্যবহার করি, যেটা তার কি বলতো মাঝখানে আটলান্টিক মহাসাগর থাকে, বুঝতে পেরেছো। আর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে দেখো এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা এবং নিরক্ষরেখাটা গেছে, যার জন্য এই ম্যাপটা আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি। কিন্তু যদি আমরা এই ম্যাপটা দেখি তাহলে দেখো এখানে কিন্তু মাঝখানে কিন্তু প্রশান্ত মহাসাগর আছে, আর এই দিকে আছে, শেষের দিকে আছে তোমার আটলান্টিক মহাসাগর। তাহলে এই যে প্রশান্ত মহাসাগরটা দেখছো, এই যে অংশটা, এই অংশটাতে যে মালার মতো আগ্নেয়গিরিগুলি অবস্থান করছে মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের সীমানা বরাবর, সেইটাকেই বলছে তোমার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এবং আমরা পাত সংস্থান তত্ত্ব পড়ার সময় বা অস্থির পৃথিবীর অংশটা জানার সময় দেখেছি যে প্রশান্ত মহাসাগরটা কিন্তু তোমার প্রতি বছরে তোমার ওই 10 সেন্টিমিটার করে পিছনের দিকে সরে যাচ্ছে। তাহলে যেই সরছে সেই কি হচ্ছে তোমার এই যে মহাদেশীয় পাতের আর মহাসাগরীয় পাতের সংযোগ স্থল বরাবর কি হচ্ছে আগ্নেয়গিরি সৃষ্টি হচ্ছে। আমরা যে 3 ধরনের পাত সীমান্ত বরাবর আগ্নেয়গিরি দেখলাম, ওই তোমার অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ, তার মধ্যে কি হচ্ছে যেটাতে তোমার দুটো পাতের মিলনস্থল বরাবর কিন্তু আগ্নেয়গিরিগুলো সব থেকে বেশি দেখা যায়, যার জন্য কি হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর যে মালার আকারে যে আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে এইখানটাতে, এইটাকে বলছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এই দেখো এখানে তোমরা ম্যাপটা দেখো, এখানে ছোট্ট করে দেওয়া আছে, এখানে দেখো এই যে অরেঞ্জ কালারের যে দাগটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ম্যাপটাকেই কিন্তু, এই ম্যাপটা বড় আকারের আছে, এই ম্যাপটাই কিন্তু দেখো এখানে ছোট আকারে দিয়েছে এবং এখানে মালাটাকে এঁকে দিয়েছে, এই যে অরেঞ্জ কালারের যে মালাটা, অর্থাৎ এই বরাবর যদি আমি আঁকি তাহলে এটা পুরোটাই হবে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এবার দেখো কি বলছে, ওই যে প্রশান্ত মহাসাগরের দুপাশে পূর্ব পশ্চিমে ঘিরে অবস্থিত প্রায় 40,000 বর্গ কিলোমিটার অঞ্চল পৃথিবীর সর্বাধিক অগ্নুৎপাত প্রবণ অঞ্চল, একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হয়। সৃষ্টির কারণ কি, বলছে অঞ্চলটির উত্তর পূর্বাংশে নিরপেক্ষ পাত সীমানা এবং বাকি অংশে অভিসারী পাত সীমানা, ঠিক আছে। উত্তর পূর্বাংশ মানে পূর্ব পশ্চিম উত্তর, মানে এই দিকে আছে তোমার ওই নিরপেক্ষ পাত সীমানা, আর এই অংশটাতে আছে তোমার কি গো প্রতিসারী পাত সীমানা। প্রতিসারী মানে দুটো যখন মুখোমুখি হচ্ছে, ঠিক আছে। দেখো নিরপেক্ষ পাত সীমানা, অভিসারী পাত সীমানা, সরি আমি ভুল বললাম, অভিসারী পাত সীমানা। অভিসারী মানে যখন দুটো মুখোমুখি আসছে, অর্থাৎ মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত মুখোমুখি আসছে এবং সীমান্তে অবস্থিত, তাই প্রতিনিয়ত পাত সঞ্চালনের কারণে এখানে উদ্গম ঘটে। বিস্তার কি, পূর্বে দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে আন্দিজ পর্বত, অর্থাৎ আন্দিজ পর্বত তো আমরা দেখেছি, আন্দিজ পর্বতে আমাদের এই ইউরেশিয়া মহাদেশের তোমার ইউরেশিয়া মানে এরকম জায়গাতে আছে আন্দিজ পর্বত, তাহলে এটা বলছে আন্দিজ পর্বত এবং উত্তর আমেরিকার রকি পর্বত জুড়ে এবং পশ্চিমে অ্যালুসিয়ান, কামচাটকা, জাপান, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত প্রসারিত, ঠিক আছে। তাহলে এইটাকে এবং বৈশিষ্ট্য কি বলছে, পৃথিবীর 80% আগ্নেয়গিরি এখানে অবস্থিত। 2 নাম্বার কি, বর্তমানে এই বলয়ে 452টি আগ্নেয়গিরি আছে, যার মধ্যে 50% সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ বেশিরভাগই কিন্তু সক্রিয়। 3 নাম্বার হচ্ছে কি, পৃথিবীর মোট ভূকম্পনের 95% ভূকম্পন এই আগ্নেয় বলয়ে ঘটে। 4 নাম্বার কি, এখানে পূর্ব উপকূলে 106টি এবং পশ্চিম উপকূলে 304টি আগ্নেয়গিরি আছে। তাহলে এই হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। তাহলে দেখো আমি তোমাদের যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম আগ্নেয়গিরি সম্পর্কে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।